ওয়েলকাম টু ক্লাসরুম। আজকে আমরা 19শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা করব। তাহলে আমরা আজকে দেখব আজকে কি কি প্রশ্নগুলো নিয়ে এসেছি আমরা, সেটা আমরা দেখব 19শে জুলাইতে আমরা কি কি প্রশ্নগুলো করব। তাহলে প্রথমে কোশ্চেনে আমরা চলে আসি। প্রথম কোশ্চেনে আপনারা দেখবেন, প্রথম কোশ্চেন দেখুন, রিসেন্টলি ইন্টারনাল অ্যাফেয়ার্স মানে আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, যার নাম হচ্ছে এস জয়শঙ্কর, তিনি কি করেছেন, উদ্বোধন করেছেন একটা ইন্ডিয়া ফার্স্ট একটা দেশি জন ঔষধি কেন্দ্র, জন ঔষধি একটা কেন্দ্র উদ্বোধন করেছেন। কোন কান্ট্রিতে এটা উনি উদ্বোধন করেছেন, ঠিক আছে? তো যিনি আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, যার নাম হচ্ছে এস জয়শঙ্কর, উনি উদ্বোধন করলেন একটা আমাদের দেশি জন ঔষধি কেন্দ্রতে। কোন দেশে, কোন কান্ট্রিতে উনি উদ্বোধন করেছেন? তাহলে আনসার কি হয়ে যাবে? মরিশিয়াস। তাহলে মরিশিয়াসের পিএম, ঠিক আছে, কে আছে মরিশিয়াসের পিএম? পি কে জুগনাউথ, ঠিক আছে, ইনি হচ্ছে পিএম কোথাকার? মরিশিয়াসের। তাহলে ইনি আর আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর, এই দুজন মিলে উদ্বোধন করলেন। কি উদ্বোধন করলেন? একটা দেশি জন ঔষধি কেন্দ্র, ঠিক আছে। দেখুন এখানে এস জয়শঙ্কর, ইন্ডিয়াস ফার্স্ট ওভারসিজ মানে ইন্ডিয়ার প্রথম বাইরে যেটা জন ঔষধি কেন্দ্র খোলা হলো সেটা কোথায়? মরিশিয়াসে, ঠিক আছে। পিএম ছিল সাথে, মানে মরিশিয়াসের পিএম প্রবীণ কুমার যুগনাথ। আচ্ছা, মরিশিয়াসের যদি আমি ক্যাপিটাল নাম বলি, মরিশিয়াসের ক্যাপিটাল পোর্ট লুইস, পোর্ট লুইস হবে মরিশিয়াসের ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে দেখুন দিস প্রজেক্ট এফ টু প্রোভাইড অফোর্ডেবল মেড ইন ইন্ডিয়া। তাহলে আমাদের যেটা জন ঔষধি কেন্দ্র যেটা আছে সেটা মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। হেলথ কেয়ারে কাজ করবে কোথায়? মরিশিয়াসে। তার সাথে আর কি কি পয়েন্ট দেওয়া আছে? জয়শঙ্কর অলসো ইনঅগ্রেটেড, আর একটা কি উদ্বোধন করলেন? সাথে সাথে একটা স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলেন। কোথায়? একটা ভিলেজে, একটা গ্রামে, যার নাম হচ্ছে গ্র্যান্ড বয়েজ ভিলেজ, ঠিক আছে। তাহলে মরিশিয়াসের একটা ভিলেজ যেটা হচ্ছে গ্র্যান্ড বয়েজ ভিলেজ, সেখানেও উনি কি করলেন? একটা মেডিক্লিনিক মানে একটা স্বাস্থ্য কেন্দ্রটা উনি উদ্বোধন করলেন, ঠিক আছে, যেখানে 16,000 মানুষ যেখানে ওখানে থাকে ওই গ্রামের, তার একটা কি হবে? লাভ হবে, ঠিক আছে। দিস ইনিশিয়েটিভ আন্ডারস্কোর ইন্ডিয়াস কমিটমেন্ট টু হেলথ অ্যান্ড পিপল সেন্ট্রিক পলিসিস আন্ডার পিএম মোদি লিডারশিপ। তাহলে এখানে দেখাচ্ছে পিএম মোদি লিডারশিপে আমরা কি করলাম? একটা হেলথে নিয়ে একটা আমরা কাজ করলাম কোথায়? মরিশিয়াসে। তাহলে 2 নম্বরে চলে আসি প্রশ্নতে। তাহলে 2 নম্বরে দেখুন, উইচ স্টেট গভর্নমেন্ট, কোন রাজ্য গভর্নমেন্ট একটা লঞ্চ করলো, সেটাও আবার উদ্বোধন করলো, কি? লড়কা বাহু যোজনা। তাহলে ঠিক আছে, তাহলে আমরা দেখবো আগে এই কি জন্য, মানে যে ছেলেরা আছে, যে বেকার ছেলেরা আছে, বেকার যুবকরা আছে, তার জন্য একটা স্টাইপেন্ড দেওয়ার জন্য একটা যোজনা লঞ্চ করা হলো। সেটা কোন রাজ্যতে হলো? তার নাম হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। একটু স্কিমটা দেখবো, স্কিম কি আছে। সবচেয়ে প্রথম দেখুন, মহারাষ্ট্রের সিএম এর নাম হচ্ছে একনাথ সিন্ধে। তাহলে একনাথ সিন্ধে কি করলেন? অ্যানাউন্স করলেন, ঠিক আছে। অ্যানাউন্স করলেন, কি অ্যানাউন্স করলেন? একটা যোজনা যার নাম হচ্ছে লড়কা বাহু যোজনা। যেহেতু আমাদের মতন যে আমাদের রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল রাজ্য, একটা স্কিম আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা স্কিম নিয়ে এসছে। তার স্কিমের নাম কি হচ্ছে? লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারে যার মেয়ের বয়স 25+, তাকে কি করা হয়? তাকে 1000 টাকা দেওয়া হয়। যে জেনারেল, ঠিক আছে, জেনারেলদের 1000 টাকা, আর যারা এসসি এসটি তাদের জন্য 1500 টাকা দেওয়া হচ্ছে। একই রকমের স্কিম সেটা কোথায় লঞ্চ করা হচ্ছে? কোথায়? মহারাষ্ট্রে। এটা কিন্তু ছেলেদের জন্য। তাহলে কি হবে? এই স্কিমটা যারা জব ট্রেনিং অথবা স্টাইপেন্ড দেওয়া হবে আনএমপ্লয়েড যারা বেকার ছেলেরা আছে, যে 12 পাস করবে তাকে 6000 প্রত্যেক মাসে, যারা ডিপ্লোমা করে বসেছে তার জন্য 8000 প্রত্যেক মাসে, আর যারা গ্রাজুয়েট করে দিচ্ছে তার জন্য 10,000 প্রত্যেক মাসে দেওয়া হবে, ঠিক আছে। কে দেবে? মহারাষ্ট্র সরকার দেবে। মহারাষ্ট্রের সিএম এর নাম কি? একনাথ সিন্ধে, ঠিক আছে। মহারাষ্ট্রের যদি গভর্নর নাম জিজ্ঞেস করা হয়, মহারাষ্ট্রের গভর্নর রমেশ বাইস, রমেশ ব্যাস ওখানে গভর্নর, রাজ্যপালের নাম, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা কি হবে? এমপ্লয়মেন্ট, যেখানে যেহেতু এমপ্লয়মেন্ট নেই, যেহেতু এতগুলো জব নেই, তাই জন্য যারা বেকার ছেলে বেকার যুবকরা আছে তাদের জন্য এই স্কিমটা নিয়ে আসা হলো,
ঠিক আছে, আমাদের মতো মানে আমাদের যেহেতু রাজ্য সবচেয়ে প্রথম শুরু করেছিল লক্ষ্মী ভান্ডার, তাহলে এটাই দেখে দেখে মহারাষ্ট্রে একটা লাডলি বেহানা যোজনা, ঠিক আছে, লাডলি বেহানা যোজনা শুরু হলো কোথায়, মধ্যপ্রদেশে। তারপর আমরা দেখছি এখানে মহারাষ্ট্রের মেয়ের জন্য শুরু হলো, আবার ছেলের জন্য শুরু হলো। 6,000, 8,000, 10,000, মনে রাখবেন 6,000 কাকে দেওয়া হবে, 12 পাস, 8,000 ডিপ্লোমা, 10,000 গ্রাজুয়েশন, ঠিক আছে, তিনটে ক্যাটাগরিতে দেওয়া হবে। তাহলে চলে আসুন নেক্সট কোশ্চেনে। দেখুন এখানে হু হ্যাজ বিন রি-ইলেক্টেড, আবার কি হলো, ইলেক্ট হলো, আবার নির্বাচিত হলো, কি প্রেসিডেন্ট নির্বাচিত হলো কোথায়, ইউরোপিয়ান কাউন্সিলে, ইউরোপিয়ান পার্লামেন্টে, ঠিক আছে। তাহলে ইউরোপিয়ান পার্লামেন্ট সেখানে আবার রি-ইলেক্টেড হলো, আবার নির্বাচিত হলো, ঠিক আছে, কে প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলো, তার নাম হচ্ছে রবার্টা মেটসোলা। তাহলে দেখুন রবার্টা মেটসোলা কি হলো, রি-ইলেক্টেড হলো, ঠিক আছে, নির্বাচিত হলো প্রেসিডেন্ট হিসাবে কোথায়, ইউরোপিয়ান পার্লামেন্টে, ঠিক আছে। কোথায় 562 ভোট পেয়েছে ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে। রবার্ট মেটসোলা কি হলো, রবার্ট মেটসোলা 562 ভোট পেলো ফার্স্ট রাউন্ডে। তাহলে সেন্টার রাইট পলিটিশিয়ান, ইনি সেন্টার রাইট পলিটিশিয়ান করেন, একটা হয় লেফট পলিটিশিয়ান, একটা হয় রাইট উইং পলিটিশিয়ান, এইভাবে তাহলে ইনি সেন্টার রাইট পলিটিশিয়ান ফ্রম মালতা, মালতা একটা জায়গা আছে, ঠিক আছে, সেখান থেকে উনি এই জন্য আবার 2.5 বছরের জন্য ইনি প্রেসিডেন্ট থাকবেন। শি র্যান অলমোস্ট আনঅপোজড, উনি মানে কেউ ওনাকে অপোজ করতে পারেনি। হ্যাঁ, ইডেন মন্টেও যিনি অনলি 61 ভোট পেয়েছেন, ঠিক আছে, যে ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যে ওনার বিপক্ষ। তাহলে মেটসোলা হ্যাজ সার্ভ অ্যাজ এন এমইপি, উনি 2013 থেকে মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট, এমইপি 2013 বছর থেকে উনি হচ্ছেন, এন্ড ফার্স্ট বিকেম প্রেসিডেন্ট 2022, তাহলে জানুয়ারি 2022-এ উনি প্রথমবার প্রেসিডেন্ট হলেন। 90% উনি ভোট উনি কি করলেন, পেয়েছেন। তাহলে একটা হিস্টোরি তৈরি হলো, ঠিক আছে। তাহলে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট কি হলো, রবার্টা মেটসোলা। নেক্সট চলে আসুন, দেখুন 4 নম্বর প্রশ্ন, উইচ ইন্ডিয়ান প্লেয়ার ব্রঞ্জ মেডেল জিতলো কোথায়, ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024-এ। তাহলে 2024-এ ওয়ার্ল্ড স্কোয়াড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এটা কোথায় হচ্ছে, ইউএস এর মধ্যে, ঠিক আছে। ইউএস এর একটা জায়গা আছে হস্টন, হস্টনের মধ্যে এই খেলাটা অর্গানাইজ করা হলো। সেখানে ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে আমাদের একটা প্লেয়ার যাকে ব্রঞ্জ মেডেল মানে সেমিফাইনালে হেরে গেল, মানে থার্ড পজিশন প্রো কাপে, প্রো চ্যাম্পিয়নশিপে থার্ড পজিশন, ঠিক আছে, থার্ড পজিশন কে, তার নাম হচ্ছে শৌরিয়া বাওয়া, ঠিক আছে। শৌরিয়া বাওয়া যেহেতু সেমিফাইনালে হারার পর থার্ড পজিশন পেয়ে ব্রঞ্জ মেডেল উনি প্রাপ্ত করলেন, ঠিক আছে। তাহলে দেখুন ব্রঞ্জ মেডেল কোথায়, ডব্লিউএসএফ ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় খেলা হলো, ইউএস এর হস্টনে, কোথায় 7 জুলাই, ঠিক আছে। আফটার লসিং ইন দ্য সেমিফাইনাল টু ইজিপ্ট, মোহাম্মদ জাকারিয়া যেহেতু সেমিফাইনালে শৌরিয়া বাওয়াকে হারিয়ে দিল, ঠিক আছে। তাহলে সেকেন্ড মেডেল মানে ইনি যে হচ্ছেন শৌরিয়া বাওয়া, এই ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে উনি 2 নম্বরে দ্বিতীয় ভারতী, ঠিক আছে, মেল প্লেয়ারের মধ্যে দ্বিতীয় ভারতী, যে একটা হিস্ট্রি তৈরি করলো कि कुश कुमारेर पर कुश कुमार जेहेतु प्रथम भारती कुश कुमारेर पर যিনি 2 নম্বরে ইনি একটা ব্রঞ্জ মেডেল নিয়ে আসলো। তাহলে সবচেয়ে প্রথম ভারতী যে ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ব্রঞ্জ মেডেল নিয়ে এসেছিল তার নাম হচ্ছে কুশ কুমার 2014 সালে। এরপর যে সেকেন্ড নম্বরে ভারতী যিনি হচ্ছেন কে শৌরিয়া বাওয়া, যে ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ব্রঞ্জ মেডেল নিয়ে আসলো। ঠিক আছে, ফিমেল যদি জিজ্ঞেস করে তাহলে ফিমেল প্লেয়ার হতে আনহাত সিং। আনহাত সিং একটা মেডেল মিস করলেন, কিন্তু যেহেতু উনি কোয়ার্টার ফাইনাল উনি হেরে গেলেন, না হলে কোয়ার্টার ফাইনাল যদি জিতলে কোনো না কোনো একটা মেডেলটা নিয়ে আসতো। ঠিক আছে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখুন অপারেশন নন্হে ফরিস্তে, এই একটা নিউজে একটা দেখা যাচ্ছে এই স্কিমটা, এই তাহলে এটা কিসের জন্য কোন অর্গানাইজেশন লঞ্চ করেছিল, এটা কি? ঠিক আছে, অপারেশনের নাম হচ্ছে অপারেশন নন্হে ফরিস্তে। অপারেশন নন্হে ফরিস্তে হচ্ছে আরপিএফ এটা লঞ্চ করেছিল এই অপারেশনটা। ঠিক আছে, কি অপারেশন নন্হে ফরিস্তে 2018 সালে। তাহলে দেখবো বিগত 7 বছরে 84,119 চিলড্রেনকে রেস্কিউ করা হলো। ঠিক আছে, অন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রেলের জোন থেকে, কোথায় বিভিন্ন জোন থেকে
রেস্কিউ করা হলো। বিগত 7 বছরে আমরা দেখি এই বাচ্চাদেরকে নিয়ে আসা হলো। তাহলে এই নন্হে ফরিস্তে স্কিম কে লঞ্চ করেছিল? আরপিএফ রেলওয়ে প্রোটেকশন কোন সালে? 2018 সালে লঞ্চ করা হয়েছিল। অপারেশন নন্হে ফরিস্তে ওয়াজ লঞ্চ বাই দ্য আরপিএফ ইন 2018। কিসের জন্য হয়েছিল? টু টেক কেয়ার অফ দ্য চিলড্রেন, যে বাচ্চারা যে হারিয়ে যায় বা যাকে কিডন্যাপ করা হয়, ঠিক আছে, বা দেখুন যে ডিসেবল বাচ্চা বা কোনো কিডন্যাপিং এর ভিকটিম বা কিডন্যাপ করে নিয়েছে, বা যে মা বাবারা যে রেলওয়ে স্টেশনে বাচ্চাদেরকে ছেড়ে দেয়, তাদের জন্য একটা স্কিম নিয়ে হয়েছিল, একটা অপারেশন করা হয়েছিল যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স থেকে, তার নাম হচ্ছে অপারেশন নন্হে ফরিস্তে। ঠিক আছে, সেটা এখন নিউজে দেখাচ্ছে কেন, যেহেতু উনি বিগত 7 সালে 84,119 বাচ্চাকে রেস্কিউ করেছে। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন চলে আসি। 6 নম্বর প্রশ্ন দেখুন, হু টেক্স ওথ অ্যাজ সুপ্রিম কোর্ট জাজ ফ্রম মণিপুর? তাহলে মণিপুর রাজ্য থেকে প্রথম একটা আমাদের দেখবো জাজ যে সুপ্রিম কোর্টে জাজ হয়েছে। ঠিক আছে, তাহলে দেখুন নাম হচ্ছে জাস্টিস এন কোটেশ্বর সিং। তাহলে ইনি জাস্টিস নঙ্গমিকেপম কোটেশ্বর সিং, ইনি এখন ইনি চিফ জাস্টিস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর এন্ড লাদাখের কোর্টের উনি চিফ জাস্টিস। তাকে আর একজন জাস্টিস আর মহাদেবম, ইনি দুজন এখন ওনাকে চিফ জাস্টিস, ওনাকে সুপ্রিম কোর্টে জাজ করা হলো। ঠিক আছে, তাহলে একটা চিফ জাস্টিস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ, দ্বিতীয় চিফ জাস্টিস অফ মাদ্রাস। এই দুজন জাজকে, এই দুজন বিচারপতিকে এখন সুপ্রিম কোর্টে বিচারপতি করা হলো। ঠিক আছে, একটা মাদ্রাস হাইকোর্টের, একটা জম্মু কাশ্মীর হাইকোর্ট। তাহলে একটা নাম হচ্ছে জাস্টিস এন কোটেশ্বর সিং, ইনি প্রথম বিচারপতি, ফার্স্ট জাজ ফ্রম মণিপুর। মানে উনি যেহেতু চিফ জাস্টিস হচ্ছে জম্মু কাশ্মীরে, কিন্তু উনি বিলং করেন কোথা থেকে? মণিপুর থেকে। ঠিক আছে, জাস্টিস এন কোটেশ্বর সিং অরিজিনেট ফ্রম মণিপুর। ঠিক আছে, কোথা থেকে উনি আছেন? মণিপুর থেকে উনি বিলং করেন। ফার্স্ট সুপ্রিম কোর্ট জাজ ফ্রম স্টেট, মানে মণিপুর থেকে ইনি প্রথম সুপ্রিম কোর্টে জাজ হয়েছেন। অ্যান্ড উইল সার্ভ 28 ফেব্রুয়ারি 2028 বছর অব্দি উনি যেহেতু উনি জাজ হয়ে থাকবেন। ঠিক আছে, আর মহাদেবন উনি তামিলনাড়ু থেকে, মানে যেহেতু ওনার রাজ্য কি হচ্ছে, উনি তামিলনাড়ু থেকে উনি বিলং করেন। আর উনিও ফার্স্ট পজিশন আউটসাইড দ্য মাদ্রাস হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট থেকে উনিও প্রথম পজিশন পেয়েছেন। ঠিক আছে, তাহলে দুজনেই কি দুজনের আসার পর সুপ্রিম কোর্ট এখন বিচারপতির সংখ্যা কত হলো? 33+1। ঠিক আছে, এই দুজন আসার পর এখন সুপ্রিম কোর্টের জজের সংখ্যা কত? 34, 33+1। একজন কি আছেন? একজন হচ্ছে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এখন যে বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে, এখন বর্তমানে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে? DY চন্দ্রচূড়। কত নম্বরে চিফ জাস্টিস? ইনি হচ্ছে 50তম উনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি বলা হয় সুপ্রিম কোর্টে সব দিয়ে বেশি কে জাজ হয়েছিলেন, তার হবে DY চন্দ্রচূড়ের বাবা, উনি YV চন্দ্রচূড়। ইনি 7 বছর 16 দিন ইনি অ্যাজ আ জাজ হিসাবে উনি কাজ করলেন। ঠিক আছে, ইনি কত নম্বরে ছিলেন? ইনি 16তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ছিলেন। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টে সংবিধানের মধ্যে কোন ধারায় আছে? তাহলে দেখবো সুপ্রিম কোর্ট সংবিধানের মধ্যে পার্ট 5, আর যদি আর্টিকেল বা ধারা যদি জিজ্ঞেস করা হয় তাহলে ধারা কত 124 থেকে 147 মধ্যে সুপ্রিম কোর্ট মেনশন করা হয়েছে আমাদের সংবিধানের মধ্যে। ঠিক আছে, তাহলে এটাও মনে রাখবেন, পার্ট 5 ধারা 124 থেকে 147 আর্টিকেল যে মেনশন করেছে সুপ্রিম কোর্টকে আমাদের সংবিধানের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট কোশ্চেনে চলে আসি। লাস্ট কোশ্চেন দেখুন, হু ওন উইম্বলডন চ্যাম্পিয়নশিপ মেল ক্যাটাগরি 2024 উইম্বলডন কোথায় হয়? লন্ডন। ঠিক আছে, ইংল্যান্ডে খেলা হয়। 2024 মেলে কে জয়ী হয়েছেন? কে জিতেছেন?
কার নাম হচ্ছে কার্লোস আলকারেজ। ইনি কোন দেশ থেকে বিলং করেন? তাহলে ইনি দেশ থেকে বিলং করেন স্পেন। ঠিক আছে, তাহলে আমরা দেখবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স কার্লোস আলকারেজ কাকে হারালো? তাহলে নভাক জোকোভিচকে হারালো। ঠিক আছে, নভাক জোকোভিচকে উইম্বলডন কোথায় খেলা হয়? তাহলে লন্ডন বা ইংল্যান্ড আপনারা বলবেন। কোন কোর্টে খেলা হয়? তাহলে উইম্বলডন বা লন্ডন গ্রাস কোর্টে খেলা হয়, গ্রাস কোর্ট। ঠিক আছে, কোন সালে শুরু হয়েছিল? সব দিয়ে পুরনো চ্যাম্পিয়নশিপ, সব দিয়ে পুরনো যে ব্যাডমিন্টন খেলা হয় সেখানে ইংল্যান্ডে শুরু হয়েছিল 1877 সালে। ঠিক আছে, তাহলে কোন কোর্টে খেলা হয়? গ্রাস কোর্টে। 2024 উইনার কে? কার্লোস আলকারেজ। কোন কান্ট্রি থেকে বিলং করেন? স্পেন থেকে বিলং করেন। কাকে হারালেন? নভাক জোকোভিচকে হারালেন। তাহলে এটা হলো আমাদের এই 7টা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমরা এইভাবে আমরা ডেইলি একটা একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন আমাদের এই ক্লাসরুম, এবং এই ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।